আসসালামু আলাইকুম। সবাই আসছে? ওকে ওকে, আমি তারপরেও 5 মিনিট সময় দিচ্ছি সবাইকে জয়েন করার জন্য। ঠিক আছে, আমি 5 মিনিট পরেই শুরু করব। যেহেতু আজকে আমরা একটা রিভাইজ দেবো, মনে করেন টোটাল একটা ওভারলুক নিয়ে আলোচনা করব। স্ক্রিনটা কি শেয়ার হয়েছে? ওকে, তো 5 মিনিট পরে আমি শুরু করতেছি। তুমি সান কারণ আছে। অনেক ব্যান্ডার বাংলা ঠিক আছে? না মনে হচ্ছে তো ঠিক আছে। এন হবে ডবল এন মনে হয়। Colorado, so you missed it yesterday. Sorry. দূর এত ডিটেলস কেন বলবে? যা দিছো দিছো শেষ। এরপরে কিছু বলতে পারে আপনি একটা মিস করেছেন কথা বলি না। ট্রান্সলেট জন্য। কি করি অনলাইনে আছে বুঝো না।
আসসালামু আলাইকুম। হ্যালো, হ্যালো। আমার কথা কি শোনা যাচ্ছে? ওকে, 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 ঠিক আছে। তো হচ্ছে আজকে বেশি সময় নিব না, যেহেতু আপনাদের সিলেবাস কমপ্লিট। তো আমরা ডিএসসিটা ওপেন করতেছি একটু। আপনারা একটু সামনে দাঁড়ান। এক মিনিট একটু লাইনে থাকেন, সবাই একটু অনলাইনে থাকেন। ওকে, সো আজকে আমরা জাস্ট একটা আপনাদের যেহেতু একটা এক্সট্রা ক্লাস আমি পাইছি, মানে আপনাদের একটা শিডিউল ক্লাস যেহেতু পাওয়া গেছে, তো ওই হিসাবে হচ্ছে আমি জাস্ট আজকে আপনাদের হচ্ছে এই মানে আপনাদের পুরো কোর্সের ব্যাপারে, আপনাদের যে নিজের যে সিলেবাসটা আছে এটার ব্যাপারে আপনার একটা মানে ওভারভিউ দিয়ে দিব আর কি, যেটা হয়তো আপনাদের এক্সামের জন্য হেল্পফুল হইতেও পারে। তো আশা করি অ্যাসাইনমেন্ট তো সবাই সাবমিট করে ফেলছেন, তাই না? তো এখন আসেন হচ্ছে আমরা একটু চ্যাপ্টার টু চ্যাপ্টার ওয়াইজ আমরা ধরে আপনাকে একটু আপনাদের আজকে একটু গাইডলাইনটা দিয়ে দিই, তো এটার জন্য ভালো হবে আর কি। সো ফার্স্ট আসেন হচ্ছে সিকোয়েন্স অ্যালাইনমেন্ট। তো আপনাদের ফাইনালের জন্য যে টপিকগুলো থাকবে সেগুলো আমি অলরেডি আপনাদের বলছি যে সিকোয়েন্স অ্যালাইনমেন্ট, এটার মধ্যে গ্লোবাল অ্যান্ড লোকাল অ্যালাইনমেন্ট আছে। তারপরে মেথড অফ কম্পিটিশনাল কেমিস্ট্রি, এটা আপনাদের হচ্ছে এই চ্যাপ্টার কোন পর্যন্ত পড়তে হবে তাও বলছিলাম, যে দ্য ডিফারেন্স বিটুইন মলিকুলার মেকানিক্স অ্যান্ড কোয়ান্টাম মেকানিক্স এই পর্যন্ত আপনারা এই চ্যাপ্টার ভিতরে পড়বেন। দেন হচ্ছে জিন ডুপ্লিকেশন অ্যান্ড রিড ম্যাপিং, তারপরে ডেটাবেস সার্চিং। তো এখন আসলে হচ্ছে সিকোয়েন্স অ্যালাইনমেন্টের মধ্যে কোন টপিকগুলো হচ্ছে পড়া লাগবে কি না লাগবে এই ব্যাপারে একটু কথা বলতে চাইছিলাম। তো সিকোয়েন্স অ্যালাইনমেন্টের এই এরিয়াগুলো আপনাদেরকে বলছিলাম যে এইগুলো থিওরিটিক্যাল পার্ট ছিল, এগুলো আমি পরে একটা ওভারভিউ নিয়ে দেখাই দিয়েছিলাম যে এই সিকোয়েন্স অ্যালাইনমেন্টের হচ্ছে থিওরিটিক্যাল জিনিস কত, মানে কেন আমরা সিকোয়েন্স অ্যালাইনমেন্ট ইউজ করি, হোয়াই সিকোয়েন্স অ্যালাইনমেন্ট, তারপরে হচ্ছে কোন কাজে ইউজ হয়, এটার একটা অ্যাপ্লিকেশন এখানে আছে। তো এই জিনিসগুলো থিওরি জিনিসগুলো কিন্তু লাগবে আপনাদের, এমন না যে সম্পূর্ণ ম্যাথমেটিক্যাল টার্ম থাকতে পারে। যেহেতু এই কোর্সটা যখন আমরা পড়ছিলাম এই কোর্সের নাম ছিল ইন্ট্রোডাকশন টু বায়োইনফরমেটিক্স, এবং আপনাদের ক্ষেত্রে কিন্তু সিলেবাসের মধ্যে একটু চেঞ্জ আছে। এই কারণে হচ্ছে যেহেতু আমাদের সময় ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন টার্মস অনেক বেশি ছিল, তো থিওরিটিক্যাল পার্ট আমাদের কম আসতো, কিন্তু আপনাদের কিন্তু ম্যাথমেটিক্যাল টার্মসগুলো আমাদের তুলনায় অনেক কম। তো এই ক্ষেত্রে হচ্ছে আপনাদের থিওরিটিক্যাল এরিয়াগুলো আপনাকে একটু ভালো মতো জানতে হবে। এখন আসেন হচ্ছে সিকোয়েন্স, এই অংশটা হচ্ছে সবাই জানে আর কি, কেন সিকোয়েন্স অ্যালাইনমেন্ট এ ওয়ে অফ অ্যারেঞ্জিং দ্য সিকোয়েন্স অফ ডিএনএ and RNA protein to identify the region of similarity that may be consequence of functional, structural or evolutionary relationship between the sequence. ওকে, তো সিকোয়েন্স অ্যালাইনমেন্টের দুটা মেথড আমরা পড়ছিলাম। কোনো প্রবলেম? ওকে, সরি। সিকোয়েন্স অ্যালাইনমেন্টের দুইটা মেথড আমরা পড়ছিলাম, সেটা হচ্ছে একটা মেথড ছিল হচ্ছে গ্লোবাল অ্যালাইনমেন্ট আর একটা ছিল লোকাল অ্যালাইনমেন্ট। তো আমরা এটা সব থেকে আগের বিষয় হচ্ছে সিকোয়েন্স অ্যালাইনমেন্টের হচ্ছে আমরা যেই অ্যালাইনমেন্টগুলো করছি দুইটার মধ্যে একটা কমন হচ্ছে, দুইটা হচ্ছে পেয়ার ওয়াইজ সিকোয়েন্স অ্যালাইনমেন্ট, মানে একটা জোড়া নিয়ে আমরা কাজ করছি আর কি, দুইটা সিকোয়েন্সটা আমরা কাজ করছি। তো যেটাকে আমরা গ্লোবাল অ্যালাইনমেন্ট বলছি সেটার নাম হচ্ছে আরেকটা নাম হচ্ছে কি নিডেলম্যান উইন্স অ্যালগোরিদম, আর আরেকটা যেটা হচ্ছে লোকাল অ্যালাইনমেন্ট সেটার নাম বলছিলাম আমরা স্মিথ ওয়াটারম্যান অ্যালাইনমেন্ট বা স্মিথ ওয়াটারম্যান অ্যালগোরিদম। তো নিডেলম্যান উইন্স, তো গ্লোবাল অ্যালাইনমেন্টের ব্যাপারেও আপনাদেরকে বলা হয়েছিল যে কিভাবে কি কাজ করে, মাল্টিপল সিকোয়েন্স অ্যালাইনমেন্টও আছে। তো মাল্টিপল সিকোয়েন্স অ্যালাইনমেন্ট হচ্ছে আরেকটু ডিফিকাল্ট আর কি, আরেকটু কঠিন। তো পেয়ার ওয়াইজ হচ্ছে অ্যালাইনমেন্ট, গ্লোবাল অ্যালাইনমেন্ট। এখন আপনাদের একটু বলেন তো আপনাদের কাছে কোনটা সহজ মনে হচ্ছিল, যে গ্লোবাল অ্যালাইনমেন্ট নাকি লোকাল অ্যালাইনমেন্ট, কোনটা আপনাদের কাছে সহজ মনে হয়? এনিবডি এলস? গ্লোবাল অ্যালাইনমেন্টটা সহজ মনে হয়? দুইটাই সেম মনে হয়?
কি বলেন কি? আমার কাছে তো মনে হয় যে লোকাল অ্যালাইনমেন্টটা সহজ বেশি, কারণ এখানে নেগেটিভ হইলে জিরো, আপনাকে ফার্দার কোনো ক্যালকুলেশনে, আর গ্লোবাল অ্যালাইনমেন্টে তো আপনার হচ্ছে আপনাকে নেগেটিভ ভ্যালুকেও আপনাকে কাউন্টে রাখা লাগতেছে না। হ্যালো? নাকি ভুলে গেছেন যে কোনটা গ্লোবাল কোনটা লোকাল? আমার তো মনে হচ্ছে ভুলে গেছেন কোনটা গ্লোবাল কোনটা লোকাল, এই জন্য বুঝতে পারতেছেন না আপনাদের যে পড়াশোনার যে অবস্থা। হ্যাঁ, লোকালটাই বেশি ইজি। লোকালে টাইম কম লাগে, বাট এটার হচ্ছে কি আপনার এটা নির্দিষ্ট কোনো আপনার এন্ডিং বা স্টার্টিং পয়েন্ট নাই, এইটা হলো সমস্যা। এটা ম্যাক্সিমাম ভ্যালু নিয়ে কাজ করা লাগে তো, এইটা হলো এটার একটা মেন প্রবলেম আর কি। তো আপনারা দোয়া করেন যেন পরীক্ষা আপনাদের লোকাল অ্যালাইনমেন্টটাই দেয়, লোকাল অ্যালাইনমেন্টটা দিলে আপনাদের ক্যালকুলেশন একটু ইজি হবে। আমি সবসময় আপনাদেরকে কঠিন এক্সাম্পলই করতে দিই বা কঠিনভাবেই শেখাই, যাতে সহজ জিনিস আসলেও আপনাদের কাছে যেন ব্যাপারটা মানে কঠিন মনে না হয় আর কি। তো এই কারণে হচ্ছে আপনাদের হচ্ছে নিটিলম্যান উইস অ্যালগরিদমের ক্ষেত্রে গ্লোবাল আর লোকাল অ্যালাইনমেন্টের মধ্যে কিছু পার্থক্য আছে। সলভিং পার্থক্যের মধ্যে এক প্রথম পার্থক্য হচ্ছে যে গ্লোবাল অ্যালাইনমেন্ট নেগেটিভ ভ্যালু নিয়ে কাজ করে। আপনাকে যদি কোনো আপনার মানে ক্যালকুলেশনের মধ্যে যদি কোনো নেগেটিভ ভ্যালু আসে, সেটাকেও আপনাকে কী করতে হবে আপনার আর মানে হিসাব নিকাশের মধ্যে রাখতে হবে। আর লোকাল অ্যালাইনমেন্ট নেগেটিভ ভ্যালু নিয়ে কাজ করে না, যখনই আপনার ভ্যালু নেগেটিভে চলে যাবে তখন আপনি জিরোকে কনসিডার করে নিতে পারবেন। তো এইগুলো আমরা দেখছিলাম আর কি, সো এগুলো নিয়ে আমি আর কথা বলতেছি না, তো জাস্ট আমি একটা ওভারভিউ দিয়ে দিচ্ছি আজকে। তো লোকাল গ্লোবাল দুইটা অ্যালাইনমেন্টের ক্ষেত্রে আমাদের হচ্ছে দুইটা জিনিস অলওয়েজ দেওয়া থাকবে, দুইটা সিকোয়েন্স দেওয়া থাকবে। আমি আগেই বলছি যে কোনো একটা সিকোয়েন্সকে আপনি যে কোনো দিকে ধরে নিতে পারেন। আমরা আপনাদেরকে দেখাইছি হচ্ছে সিকোয়েন্স ওয়ানকে আপনারা রো বরাবর ধরবেন, সিকোয়েন্স টুকে কলাম বরাবর ধরবেন। আপনি যদি উল্টাও করেন তাও কোনো সমস্যা নেই, আপনি সিকোয়েন্স টুকে যদি রো বরাবর আর সিকোয়েন্স ওয়ানকে যদি কলাম বরাবর রাখেন তাও কোনো প্রবলেম নেই। আবার আপনি যদি চান যে আমি হচ্ছে আবার দুইটার ক্ষেত্রে ম্যাচ স্কোর থাকবে, মিসম্যাচ স্কোর থাকবে, গ্যাপ স্কোর থাকবে, তো কোনোটাই প্রবলেম না আর কি। সো এটা আপনার হচ্ছে এই চ্যাপ্টারটা হচ্ছে খুবই কমন একটা চ্যাপ্টার। আমি আপনাদের যে চ্যাপ্টারগুলো পড়াইছি প্রত্যেকটা চ্যাপ্টার থেকে মোটামুটি কোশ্চিন টাফ থাকবেই, মোটামুটি শিওর থাকেন। আপনি যদি এইটার উপরেও যদি আপনি নিজে মনে করেন হচ্ছে অ্যানালাইসিস করে যদি কিছু কমান, সেটা হচ্ছে আপনার মানে বোকামির কাজ হবে আর কি। আপনি এটার ফল্টের মধ্যে অবশ্যই পড়বেন আর কি, ইনশাল্লাহ আশা করা যায়। এখন আসলে হচ্ছে জিন ডুপ্লিকেশনটা আগে দেখায় আর কি। এরপর হচ্ছে লোকাল গ্লোবাল অ্যালাইনমেন্টের পরে আমরা যাব হচ্ছে জিন ডুপ্লিকেশন। সো জিন ডুপ্লিকেশনে হচ্ছে এটাও খুব জিন ডুপ্লিকেশন চ্যাপ্টারটা সাধারণত লোকাল আর গ্লোবাল অ্যালাইনমেন্টের তুলনায় একটু সহজ, কারণ এখানকার যে ক্যালকুলেশনগুলো এত বেশি ঝামেলা না। সো এখানে হচ্ছে আমরা পড়ছিলাম হচ্ছে মিউটেশন পড়ছিলাম, তারপরে জিন ডুপ্লিকেশন পড়ছিলাম, তারপরে রিড ম্যাপিংয়ের মধ্যে হচ্ছে আমরা কিওয়ার্ড ট্রি, সাফিক্স অ্যারে, বোরোসোলের ট্রান্সফর্ম, এগুলো সবই দেখছি। যেহেতু প্রত্যেকটা চ্যাপ্টারের উপরে আমরা একটা করে সিটি নিয়েছি, তো সুতরাং আমার মনে হয় ভালো একটা প্রিপারেশন আপনাদের হয়েছে চ্যাপ্টারগুলোর ওয়াইজ। তো মিউটেশনের মধ্যে হচ্ছে মিউটেশন কী জিনিস, মিউটেশনের অপারেশনগুলো আমরা পড়ছিলাম, এগুলো আমাদের থিওরির জন্য খুবই গুরুত্বপূর্ণ। যে সাবস্টিটিউশন মিউটেশন, তারপরে ডুপ্লিকেশন মিউটেশন, ইনভার্সন মিউটেশন, ইনসার্শন মিউটেশন, ডিলিশন মিউটেশন, যে টাইপগুলো আছে এগুলো হচ্ছে আমাদের মনে করেন থিওরিটিক্যাল নলেজের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনাদের এই এক্সামটা কয় তারিখে হবে? সিআর আছেন? হ্যালো? ওকে। 29 তারিখ, 29 তারিখের আগে লাস্ট এক্সাম কবে আপনাদের? ও মাশাআল্লাহ, খুব ভালো একটা টাইম পাইছেন তো, 27-28 2 দিন, দিস ইজ এনাফ ফর দ্য প্রিপারেশন। এখন আসলে হচ্ছে জিন ডুপ্লিকেশনের মধ্যে যে এই থিওরিটিক্যাল টপিকটা আছে সেটাও পড়বেন। তারপরে যে হোমোলগ, অর্থোলগ, প্যারালগ আর স্পেসিয়েশন, এটাও আমি আপনাদেরকে বলছিলাম যে হোমোলগ কখন হবে, অর্থোলগ কখন হবে, প্যারালগ কখন হবে, স্পেসিয়েশন মানে প্রজাতি, এটা বলতে কী বোঝাচ্ছে সবই আপনি খুব ভালো মতোই বুঝতে পারবেন। যে আপনার যে দুইটা প্রজাতির মধ্যে যখন সেম টাইপের হচ্ছে আপনার জিন দেখা যাবে, যেমন এই জন্য ফ্রগ আর চিক বলছে, চিকেন আর ফ্রগের মধ্যে যখন একই টাইপের জিন থাকবে, দুইটা কি প্রজাতি আলাদা বাট এদের মধ্যে কি জিন কোয়ালিটি সেম, তখন তারা অর্থলগ হবে। আবার দুইটা প্রজাতি এক বাট হচ্ছে জিন আলাদা, যেমন এটা হচ্ছে ইঁদুর, এটাও মাউস আলফা মাউস বেটা, দুইটাই ইঁদুর বাট এদের মধ্যে কি আছে, এদের মধ্যে হচ্ছে জিনের মধ্যে ভেরিয়েশন আছে,
তখন হবে এটা প্যারালগ। আর সব কিছুই অর্থলগ, প্যারালগ সব কিছুই একটা হোমোলগের ভিতরে চলে আসে। হোমোলগ মানে যেগুলোর মধ্যে ডিএনএ সিকোয়েন্স আছে অল ইজ হোমোলগ। তো এই জিনিসটা হচ্ছে যে অর্থলগ, হোমোলগ, প্যারালগ, স্পেসিয়েশন, এগুলো জিনিসগুলো হচ্ছে আপনারা একটু ভালো মতো পড়ে যাবেন ফর দ্য থিওরি সেকশন। এরপর আসেন হচ্ছে রিড ম্যাপিং। রিড ম্যাপিংয়ের মধ্যে আপনাদেরকে আমি বলছিলাম যে কি সাফিক্স অ্যারে, তারপর হচ্ছে সাফিক্স কিওয়ার্ডটি কীভাবে জেনারেট করতে হয়। তারপরে যেহেতু ম্যাথমেটিক্যাল টার্মসগুলো আমি অলওয়েজ আপনাদেরকে স্লাইড অ্যাভয়েড করে পড়াইছি, তো আপনাদেরকে বারবার বলতেছি যে অ্যালগরিদম আমি যেভাবে সলভ করা শিখাইছি আপনারা ঠিক ওইভাবে সলভ করবেন। ওকে, ইউটিউবারদের হেল্প নেওয়া থেকে বিরত থাকবেন। ইউটিউবাররা কোনো টিউটোরিয়াল বা কোনো সলিউশন বানানো মানে এটা না যে ওটা সঠিক, বা একটা ম্যাথ অনেক অ্যাপ্রোচে করা যায়। তো টিচার যেহেতু আপনার খাতা দেখবে, সো ওই টিচার যে অ্যাপ্রোচে আপনাকে করাইছে সেই অ্যাপ্রোচে আপনাকে করাটাই সব থেকে বুদ্ধিমানের কাজ, আমার যা মনে হয় আর কি। সো কিওয়ার্ড ট্রি জেনারেশন করা, সাফিক্স ট্রি জেনারেট করা, সাফিক্স অ্যারে জেনারেট করা, এই জিনিসগুলো আমি আপনাদেরকে পড়াইছিলাম। তারপরে এইগুলো হচ্ছে কীভাবে আপনারটা হয়েছে কিনা এটাও আপনি চেক করতে পারবেন। তারপরে যে বুড়ো সোলার ট্রান্সফর্মের মধ্যে অনেক কিছু পড়াইছিলাম, যে বিডাব্লিউটি, তারপরে বিডাব্লিউএম, তারপরে সাফিক্স অ্যারে, তারপর হচ্ছে এলএফ। এলএফ হচ্ছে লাস্ট টু ফার্স্ট ম্যাপিং। তো এই জিনিসগুলো হচ্ছে খুব ভালো মতো একটু প্রিপারেশন নেবেন, খুবই সহজ জিনিস। এই যে এই জিনিসটা, এটা অনেকটা মজার জিনিস, ধাঁধা মেলানোর মতো আর কি। তা আপনি লাস্টে গেলে অবশ্যই আপনি বুঝতে পারবেন যে আপনার এটা হয়েছে কি হয় না, এটা কিন্তু বোঝা যাবে। আপনি গ্লোবাল অ্যালাইনমেন্ট, লোকাল অ্যালাইনমেন্ট সলভ করেও আপনি বুঝতে পারবেন, শেষে যখন অ্যান্সারটা আসবে তখন আপনি বুঝতে পারবেন যে আপনার ফাইনাল স্কোরে ভ্যালু দেখে যে এটা হয়েছে কি হয় নাই। ইভেন আপনি যখন এই যে বুড়ো সোলার ট্রান্সফর্মের ক্যালকুলেশনগুলো করবেন, তখন আপনি যখন লাস্ট টু ফার্স্ট ম্যাপিংয়ে আসবেন তখন আপনি বুঝতে পারবেন যে আপনার ক্যালকুলেশনগুলো হয়েছে কি হয় নাই। তো এগুলা ছিল হচ্ছে আমাদের হলো ইসের মধ্যে পড়ে আর কি, যে জিন ডুপ্লিকেশনের ভিতরে পড়ে। এরপরে আসেন হচ্ছে ডেটাবেস সার্চিং। ডেটাবেস সার্চিং হচ্ছে, এটা হচ্ছে আপনাদের লাস্ট ডেতে আমি পড়াইছিলাম যে ডেটাবেস সার্চিং বা ফার্স্ট অ্যালগরিদম, এটার উপরে আমি একটা কুইজও নিছি, একটা ক্লাস ওয়ার্কও করাইছি। যে এই ট্রু পজিটিভ, ট্রু নেগেটিভ, ফলস পজিটিভ, ফলস নেগেটিভ, এইটা নিয়ে হচ্ছে কারো কি কোনো হচ্ছে মানে কনফিউশন আছে এখনো পর্যন্ত? যদি থাকে বলতে পারেন। হ্যালো। ওকে। সো ট্রু পজিটিভ এইগুলো ক্লাসে আমি খুব সুন্দর একটা এক্সাম্পল দিয়ে আপনাদের দেখাইছিলাম, যে এক্সাম্পলটা দিয়েছিলাম যে একটা পেশেন্ট সে ভয় করতেছে তার ক্যান্সার আছে এবং সে ডাক্তারের কাছে গেলো ডায়াগনোসিস করতে। তো এখানে ট্রু পজিটিভ কেস কোনটা হবে, ট্রু নেগেটিভ কেস কোনটা হবে, ফলস পজিটিভ কেস কোনটা হবে, ফলস নেগেটিভ কেস কোনটা হবে, বা এরকম একটা সিনারি দিয়ে যদি আপনাকে যদি এই যে চারটা টার্ম ডিফাইন করতে বলে আপনি কীভাবে ডিফাইন করবেন। তো আপনাদের হচ্ছে এই জিনিসটাও দেখাইছিলাম। তারপরে যে সিলেক্টিভিটি আর সেন্সিটিভিটির ম্যাথটাও করাইছিলাম। সিলেক্টিভিটির ম্যাথ কী ছিল, সিলেক্টিভিটি অলওয়েজ ওয়ার্ক উইথ কি পজিটিভ ভ্যালু স্যার, আর সেন্সিটিভিটি ইজ অলওয়েজ ওয়ার্ক উইথ ইট নেগেটিভ ভ্যালু, সেন্সিটিভিটি অলওয়েজ ওয়ার্ক উইথ পজিটিভ ভ্যালু অ্যান্ড সিলেক্টিভিটি অলওয়েজ ওয়ার্ক উইথ নেগেটিভ ভ্যালু। যখন সেন্সিটিভিটি আসবে তখন ট্রু পজিটিভ বা অল পজিটিভ ক্যালকুলেশন করবো আমরা, আবার যখন সিলেক্টিভিটি আসবে তখন ট্রু নেগেটিভ বা অল নেগেটিভের ক্যালকুলেশন আমরা করব। তারপরে এই যে ডাটা সেট থেকে কীভাবে হচ্ছে আমরা সেন্সিটিভিটি বা সিলেক্টিভিটি ক্যালকুলেট করি সেটা আমাকে বের করার ট্যাকটিকও আমি আপনাদেরকে শিখাইছিলাম, যে কোন ট্যাকটিক ইউজ করলে আমরা হচ্ছে সিলেক্টিভিটি সেন্সিটিভিটি ক্যালকুলেশন করতে পারবো ডাটা সেট থেকে। তারপরে হচ্ছে ফার্স্ট অ্যালগোরিদম হ্যাশ টেবিল ইউজ করা দেখাইছি। এই ম্যাথটা কিন্তু একটু টাইম কনজিউমিং ম্যাথ আর কি। আপনাদের বারবার আপনারা দেখছেন ক্লাস টেস্টের মধ্যেও দেখছেন যে দুইটা সিকোয়েন্স থাকবে, কোয়ারি সিকোয়েন্স, টার্গেট সিকোয়েন্স, ভ্যালু অফ কে। আমি বারবার এখনও বলতেছি ভ্যালু অফ কে এর ভ্যালু অলওয়েজ স্টেপ 3 পর্যন্ত আপনাদের প্রয়োজন হবে। স্টেপ 3 এর পরে কিন্তু ভ্যালু অফ কে এর ভ্যালু আপনাদের প্রয়োজন নাই। ওকে। সো ভ্যালু অফ কে বলতে আপনার নাম্বার অফ ইন্ডেক্সিংটা আপনি কত ঘর পর পর করবেন সেটাকে নির্ধারণ করে দেয়। ভ্যালু অফ কে এর ভ্যালু যদি 2 হয় তাহলে আপনি 1 এর পরে লিখবেন 3, 3 এর পরে লিখবেন 5, 5 এর পরে লিখবেন 7। আবার ভ্যালু অফ কে এর ভ্যালু যদি 3 হয় তাহলে 1 এর পরে দিবেন 4। আর যেহেতু 1 আছে তাহলে আমরা এক এক করে ইনক্রিমেন্ট করবো আর কি, এই যে 1, 2, 3, 4, 5, 6 করে ইনক্রিমেন্ট করবো। তো এখানে আমরা এখানে যে স্লাইডে যেটা করা আছে আমরা এইভাবে শিখি নাই, আমরা শিখছিলাম হচ্ছে 5 স্টেপ ফলো করে। তো স্টেপ 1, স্টেপ 2 কোয়ারি টেবিল বিল্ড করা থেকে শুরু করে, তারপরে আমরা হচ্ছে টার্গেট টেবিল বিল্ড করে তারপর সে লাস্টে আমরা ফাইনাল টেবিল ড্র করছি। এবং ফাইনাল টেবিলের ক্ষেত্রে বলছি যে যখন অফসেট টেবিলের যে ম্যাক্সিমাম ভ্যালু হোল্ড করতেছে,
যে কয়টা ইন্ডেক্স যতগুলো ম্যাক্সিমাম ভ্যালু হোল্ড করবে ততগুলো আমার ফাইনাল টেবিল কী হবে, ড্র হবে। তো এইটা হচ্ছে, এই জিনিসটা দেখছিলাম, খুবই মজার একটা জিনিস। এবং ইভেন আপনি এটা করার পরেও আপনি কি করতে পারবেন, আপনি রাফলি যদি চেক করে দেখতে চান আপনার এই ফাইনাল টেবিলটা হয়েছে কিনা, তাও কিন্তু আপনি চেক করতে পারবেন। আপনার কোয়ারি সিকোয়েন্স আর টার্গেট সিকোয়েন্সের মধ্যে যদি আপনি মিলায় দেখতে চান তাহলে কিন্তু এটা চেক করা কোনো কঠিন কোনো কিছু না। বোঝা গেছে? তো এইটা ছিল হচ্ছে আমাদের হ্যাশ টেবিল অ্যালগোরিদম। তো এরপরে আসেন হচ্ছে কালকে কালকে লাস্ট ক্লাসে আমি যেটা পড়ালাম সেটা হচ্ছে কি আপনার মেথড অফ কম্পিটিশনাল কেমিস্ট্রি। সো মেথড অফ কম্পিটিশনাল কেমিস্ট্রির মধ্যেও আমি বারবার একই কথা বলতেছি যে আপনারা অলওয়েজ হচ্ছে সব থেকে বেশি ফোকাস দিবেন যে কোয়ান্টাম মেকানিক্স আর মলিকুলার মেকানিক্সের মধ্যে যে পার্থক্য আছে সেটার প্রতি। তারপরে আপনাদেরকে আমি বলছিলাম হচ্ছে যে এই যে এই যে আপনার টাইপসগুলো একটু ভালো মতো দেখতে, যে সেমি ইম্পেরিয়াল মেথড, এভিয়েন্সীয় মেথড, ডেন্সিটি ফাংশনাল থিওরি, এই নামগুলোর জন্য একটু মুখস্থ করে ফেলেন, এইটা বলছিলাম। তারপর হচ্ছে যে মলিকুলার মেকানিক্স কোয়ান্টাম মেকানিক্সের পার্থক্য লাস্টে যেটা আছে ওইটা হচ্ছে একটু ভালো, এখানে অত বেশি গোছায় লেখা নেই, বাট লাস্টে হচ্ছে 29 নম্বর স্লাইডের দিকে যে পার্থক্যটা আছে ওইটা অনেক বেশি গোছালো দেওয়া আছে। এই যে, তো কালকে যেহেতু পড়াইছি আবারও বলতেছি যে কোয়ান্টাম মেকানিক্স আর মলিকুলার মেকানিক্স হচ্ছে আপনার আর দুইটার একটা পার্থক্যটা হচ্ছে কি, একটা হলো ইলেকট্রনের ডেন্সিটি নিয়ে কাজ করে, মানে আমাদের যে অ্যাটমগুলো আছে, আমাদের যে অণুর ভিতরে যে পরমাণুগুলো থাকে, পরমাণুর যে আপনার নিউটনের কক্ষপথে যে ইলেকট্রনগুলো মানে ঘূর্ণায়ন অবস্থায় থাকে, আপনারা কেমিস্ট্রিতে হয়তো পড়ছেন আর কি। সেই ইলেকট্রনের আপনার হচ্ছে যে ঘুরতেছে, যেই আপনার হলো যেই শক্তি বলে তারা ঘুরতেছে, এই শক্তির ক্যালকুলেশন বা এই এনার্জি ক্যালকুলেশন নিয়ে আপনার যেই এরিয়াটা কাজ করে তাকে বলা হয় হচ্ছে কোয়ান্টাম মেকানিক্স। আর এই যে একটা অণুর ভিতরে অনেকগুলা পরমাণু আছে, এই যে অণুগুলা একত্রিত হয়ে যে একটা বস্তুরূপ ধারণ করে আছে, যেই শক্তি বল বা যে আকর্ষণ বলের কারণে হচ্ছে একটা এর সাথে আর একটা হচ্ছে একত্রিত হয়ে আছে। যেমন একটা ইটের মধ্যে কি আছে, ইটের গুঁড়াগুলো একে অপরের সাথে যে আপনার যে শক্তি বলে যুক্ত আছে, তো এই এরিয়াগুলো নিয়ে যে জায়গায় ক্যালকুলেশন করা হয় তাকে বলা হয় মলিকুলার মেকানিক্স, মলিকুল নিয়ে ক্যালকুলেশন করতেছে। তো এই বিষয়গুলো হচ্ছে আমরা কালকে দেখছিলাম আর কি, এটা আমি আবার রিক্যাপ করতে চাচ্ছি না। তারপরে ভিতর থেকে বলছিলাম হচ্ছে এই পার্থক্যটা দেখতে, আর বলছিলাম এই যে স্কোয়ারিয়ান ইকুয়েশন যেটা আছে এটা একটু মুখস্থ করতে। এই অধ্যায় থেকে সর্বোচ্চ হয়তো 5 মার্কসের একটা কোশ্চেন করা হবে আর কি। তো এই যে হ্যামিল্টন অপারেটর, তারপর ওয়েভ ফাংশন, এনার্জি সিস্টেম, তো এই ফর্মুলাটা একটু মনে রাখবেন। ফর্মুলাটা ডিফাইন, হ্যালো, আর এই ফর্মুলাটা যদি মনে করে আপনাকে ডিফাইন করতে বলে যে কাইনেটিক এনার্জি প্লাস পটেনশিয়াল এনার্জি ইজ ইকুয়াল টু আপনার হচ্ছে এই যে আপনার হচ্ছে হ্যামিল্টনিয়ান অপারেটর আর হচ্ছে আর কি এনার্জি সিস্টেম। তো এই ইকুয়েশনটা একটু মনে রাখবেন কাইন্ডলি, জাস্ট ফর দ্য সিকিউরিটি, যদি আসে যদি লিখতে পারেন আর কি। তারপরে ডিফারেন্ট লেভেল অফ এভিয়েন্সিয়াল ক্যালকুলেশনের যে লেভেল দুটার নাম একটু মুখস্থ রাখলেন, আসলে হার্টি ফর কারেক্ট ডেন্সিটি ফাংশনাল থিওরি, ডিএফটি। তো এইটা একটু মনে রাখলেন, সমস্যা নেই। বাট এই ইন্টারনাল জিনিসগুলো আপনাকে হচ্ছে অত বেশি গুরুত্ব দিয়ে বা মুখস্থ করলে নাও চলবে, বাট আপনি কোয়ান্টাম মেকানিক্স আর মলিকুলার মেকানিক্সের মধ্যে পার্থক্যটা একটু গুরুত্ব সহকারে পড়াশোনা করার চেষ্টা করবেন আর কি এটার বিষয়ে। তারপরেও যদি এই চ্যাপ্টার থেকে যদি দেখেন যে খুবই মানে ডিফিকাল্ট কোনো কিছু চলে আসছে যেটা আপনার ডোমিনে নেই বা আমি হয়তো হাইলাইট করি নাই, তখন আপনি যেটাই পড়ছেন না কেন কোয়ান্টাম মলিকুলার মেকানিক্সে লিখে দিয়ে আসবেন, আমি অবশ্যই ওইটাতে পার্শিয়াল মার্কিং করার চেষ্টা করব। বোঝা গেছে? ওকে। সো এইটা ছিল আমাদের এই চ্যাপ্টারের একটা অংশ। তারপরে হচ্ছে মূলত এই চারটা জিনিস নিয়ে হচ্ছে আপনাদের ফাইনাল এক্সামের প্রিপারেশন। আর আপনাদের একটা কথা বলছিলাম যে আপনারা এই যে ফিডব্যাকগুলো দিয়ে দিতে বলছিলাম, তো ফিডব্যাকের অবস্থা কিন্তু অত্যন্ত শোচনীয়। আমি যদি হচ্ছে একটু যদি আপনাদের স্ট্যাটিস্টিক্যাল ডাটাটা যদি একটু দেখাই আপনাদের, সেটা দেখলে আপনারা বুঝতে পারবেন। এই দেখেন, মোস্ট অফ দ্য মিডিয়া হচ্ছে ফিডব্যাক এরিয়া এখনও ফিল আপ করা হয় না। আমি কিন্তু 17 তারিখের পরে মনে করেন এগুলো সব ক্লোজ করে দিব। এই দেখেন, এই পাশে দেখেন, মিডিয়ার আগেগুলা কয়েকজন দিছে, মিডিয়াগুলো দেয় না। এই যেগুলো খালি আছে না, এই যে এই পাবলিকের দেখেন, এই পাবলিকের অ্যাক্টিভিটি তেমন। এখন ইনি যদি যখন ইনার যেমন দেখবো 1 থেকে 2 মার্কের জন্য গ্রেড চেঞ্জ হচ্ছে, তখন আমি তো উনি আমাকে
উনি আমার কথা গুরুত্ব দেন না, তা আমি ওনার ব্যাপারে কেন কনসার্ন করতে যাব বলেন? ইনি দেখেন, ইনি হচ্ছে এই যে, ইনি কি আমি জানি না, বা ইনাকে আমি পার্সোনালি চিনিও না। ইনি মোস্ট অফ দ্য ফিডব্যাকই কী করছে, ফিল আপ করছে, এবং তার অ্যাক্টিভিটি কম্পিটিশন ভালো। তো তখন ইনার যদি আপনার 1-2 মার্কের জন্য দেখা গেলো গ্রেড চেঞ্জে আপনার প্রবলেম হচ্ছে, তখন আমি তাকে কিন্তু সাপোর্ট দেওয়ার চেষ্টা করব। তো যারা ফিডব্যাক এখনও রেগুলার মতো ফিডব্যাক আপনাকে দেন নাই, বা কেন দিতে পারেন না আমি জানি না, খুবই ছোট একটা বিষয়। তো তাদের ক্ষেত্রে তো মনে করেন জিনিসটা অবশ্যই একটা ব্যাড ইম্প্যাক্ট ক্রিয়েট করবে। বোঝা গেছে? তো আহ, এই ছিল হচ্ছে আমাদের হলো আজকে একটা ধারণা। এরপরে বলেন, আপনাদের কি কোনো মানে মানে কোনো বিষয় জানার আছে যে এই কোর্সে স্যার এইটা কি হইতে পারে, কখন কি হইতে পারে, এমন কোনো কিছু যদি থাকে কোয়ারিগুলো করতে পারেন। হ্যালো? আমার ক্লাস ছিল বারোটা থেকে বলতে বলছে 9টা 2 ছিল তারপরে চলে আসলাম। ভালো একটা কোশ্চেন করছেন, বুঝছেন? থিওরি থেকে শোনেন, এইটুকু শিওর থাকেন যে এই যে কম্পিটিশনাল কেমিস্ট্রি যে চ্যাপ্টারটা ওপেন করছিলাম, মানে মলিকুলার মেকানিক্স আর কোয়ান্টাম মেকানিক্স নিয়ে যেখানে আলোচনা করা হয়েছে, এই চ্যাপ্টার থেকে 5 মার্কের একটা থিওরি থাকবে। এটা মোটামুটি আপনি কনফার্ম থাকেন। আর টোটাল হয়তো আপনাদের হচ্ছে 40 মার্কের, তো 4 সেট কোশ্চিন হবে। আমি ফোনে 4 সেট কোশ্চিনে হয়তো অ্যান্সার করা লাগতে পারে, আই এম নট শিওর। আর প্রিভিয়াস এর কোশ্চেনগুলো তো অবশ্যই আপনারা কালেকশনে আছে আপনাদের, আমার কাছে অবশ্য নাই, আমি দেখি নাই। আর এই 4 সেট কোশ্চেনের ভিতরে হয়তো ম্যাথ থিওরি মিক্সড আকারে থাকতে পারে, বুঝছেন? আপনাকে হয়তো তারপর থিওরির জন্য আরও একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, যে অর্থলগ, প্রলগ, হোমোলগ, ওই চ্যাপ্টারটা, জিনযুক্টিকেশনের চ্যাপ্টারটা থিওরির জন্য খুব ভালোই গুরুত্বপূর্ণ। তারপরে ট্রু পজিটিভ, ট্রু নেগেটিভ, এগুলো তো আমরা হচ্ছে ইসের মধ্যে করতে হবে। আমার একটা কল আসছে, আমি একটু একটু কথা বলি, হ্যাঁ? 1 মিনিট, আপনি একটু লাইনে থাকেন। আম্মু হ্যালো হ্যাঁ, আসসালামু আলাইকুম হ্যাঁ মেরাজ। বলতে হ্যাঁ হ্যাঁ মেরাজ, বলেন। বলতেছি যে ও হচ্ছে কালকে বিকাল হ্যাঁ, আপনি 2টা কি থেকে সুস্থ আসে আছেন না অসুস্থ বিকালবেলা আছেন, এই জন্য খুঁজছিলাম আর কি। ক্লাস আছে লাইব্রেরি ক্লাস করে তারপরে আসে বিকালবেলা। কি হয়েছে কি আপনার? অপারেশন করা লাগবে নাকি? মঙ্গলবারে আসবো। হ্যাঁ হ্যাঁ, টেক কেয়ার, টেক কেয়ার, সুস্থ থাকেন। আপনাকে আমি মানে আপনার একটি আজকে তো আপনার অ্যাটেন্ডেন্সটা আমি দিয়ে দিছি, আমাকে কেউ যেন বললো আপনি নাকি একটু ঢুকছিলেন ক্লাস করে রিলেটেড। হ্যাঁ বিকালবেলা হ্যাঁ, সাবধানে থাকেন, সাবধানে থাকেন, হচ্ছেন আমি। হ্যাঁ হ্যাঁ, বলেন বলেন। না না না, আপনার সেকশনে কোনো প্রবলেম নাই কারোর। একটা ছেলে আমাকে বলতেছে হুট করে, আমি চিনি না তাকে, রেদওয়ান হোসেন, সাথে কুইজ নিতে। আমি তো কুইজ তো আপনাদের নিতে চাইছি কখন, যদি আমি নিতে না পারতাম, আমি তো আপনাদের 64 সেকশনে যারা কুইজ দিতে পারে না এদেরকে তো আমি সেকশনের সাথে কুইজ দেওয়ার আজকে পারমিশন পরে দিছি। সন্ধ্যাবেলা আসছি। তা আবার কুইজ নেওয়ার তো কোনো মানে নাই, বুঝছেন না? সেটা আর কি, ওই যে সমস্যা নেই, ওগুলো কোনো বিষয় না, ওইরকম থাকবে কয়েকজন। ঠিক আছে, আপনি টেক কেয়ার নেন, আমি একটা ক্লাস নিচ্ছি, বুঝছেন? হ্যাঁ, জি জি বলেন। হুম হুম, বলেন। সমস্যা নেই, সমস্যা নেই, সমস্যা নেই, আপনি ওইটা মার্কিং সবই করা হয়েছে, প্রবলেম নেই। ঠিক আছে, ওকে, সুস্থ হন, হ্যাঁ, সুস্থ হয়ে দেখা করেন। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো, শোনা যাচ্ছে আমার কথা? ও, সরি ফর দ্য ইন্টারভিউশন, একটা ইমার্জেন্সি ফোন আসছিলো, এই জন্য কথা বলতেছিলাম। তো যেটা বললাম আর কি, তো আপনি শিওর থাকেন যে 5 মার্কের থিওরি তো থাকবেই আপনার কম্পিটিশনাল কেমিস্ট্রি থেকে, এটা আমি বলতে পারি। আর বাকি চ্যাপ্টারগুলোতে আপনার তো সবই ম্যাথমেটিক্যাল টার্মস, ওইখান থেকে থিওরি কি থাকতে পারে কি না পারে ওই ব্যাপারে তো বলতে পারবো না। তবে থিওরি তো আহামরি বেশি নাই, বুঝছেন? যা আছে ওইটার উপরে একটু প্রিপারেশন নিয়ে যাবেন। আর ম্যাথমেটিক্যাল টার্মসগুলো আমি বারবার আপনাদের একটা কথা বলতেছি, যে যদি প্র্যাকটিস না করে যান আপনি কিন্তু টাইমে পারবেন না। অলরেডি আপনারা আমার ক্লাস টেস্টগুলো দিয়ে বুঝছেন, তাই না? সো আপনাকে যদি ইন টাইমে অ্যান্সার করার ক্যাপাবিলিটি রাখতে হয়, আপনাকে হিউজ পরিমাণ প্র্যাকটিস করতে হবে, এটার কোনো বিকল্প নাই। আপনি
এক্সাম্পল ক্রিয়েট করেন, আপনি গুগলে সার্চ দেন, আপনি অনেক এক্সাম্পল পাবেন। আপনি গ্লোবাল অ্যালাইনমেন্ট, লোকাল অ্যালাইনমেন্টের অনেক এক্সাম্পল পাবেন। আপনি হচ্ছে রিড ম্যাপিংয়ের অনেক এক্সাম্পল পাবেন। আপনি হচ্ছে এই যে হ্যাশটেবিল অ্যালগোরিদম বলেন, তারপরে যে সিলেক্টিভিটি, সেন্সিটিভিটির অনেকগুলো এক্সাম্পল পাবেন। আপনি ওইগুলো বাসায় নিজে নিজে প্র্যাকটিস করেন। সো প্র্যাকটিস করতে 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 আপনি যখন দেখবেন এই যে সাপোজ ইসের কথাই বলি, এই যে হ্যাশটেবিল অ্যালগোরিদম আপনি প্রথমে একটা করতে যাচ্ছেন, ফার্স্ট টাইম আপনি বড় কোয়ারি, আমি অলওয়েজ বলবো আপনারা বড় কোয়ারি নিয়ে কাজ করেন, কখনো ছোটো কোয়ারি নিয়ে প্র্যাকটিস করেন না। কারণ ইনকেস যদি পরীক্ষার কোয়ারিটা আপনার জন্য কঠিন হয়, তখন কিন্তু আপনি কিন্তু পারবেন না সেটার সাথে ক্যাপ আপ করে উঠতে আর কি। তো আমার সাজেশন হচ্ছে অলওয়েজ হচ্ছে এক্সাম্পল চুজ করার ক্ষেত্রে অনেক অলওয়েজ ডিফিকাল্টটা নিয়ে কাজ করবেন। তারপরে যদি সহজ কিছু আসে তো ওইটা তো আলহামদুলিল্লাহ, এটা তো ভালো হবেই ইনশাল্লাহ। তো আর যদি দেখা গেল আপনি ছোট কোয়ারি নিয়ে প্র্যাকটিস করে গেলেন, আপনি পরীক্ষার হলে যে দেখতেছেন আপনার বড় কোয়ারি চলে আসছে, তখন কিন্তু আপনার মনে করেন আপনার কনফিডেন্স লেভেলটা কিন্তু এখানে কমে যাবে। আর একটা ম্যাথে যদি আপনি যদি 4 সেট কোশ্চেন হয়, তাহলে আপনার 2 আওয়ার্স যদি সময় থাকে, আপনি অলওয়েজ 25 মিনিট পার কোশ্চেন রাখবেন। 5 মিনিট অলওয়েজ ব্যাকআপ রাখতে হয়, কারণ আপনি জানেন না যে আপনার এই মনে করেন আপনার এই যে খাতা চেক করা, তারপরে আপনার মার্জিন টানা, তারপরে কনভারসেশন থাকে, তারপরে কোনো একটা কোশ্চেনে দেখা গেল আপনি প্রথম দুইটা ইন টাইম অ্যান্সার করছেন, লাস্টেরটা একটু বেশি টাইম লেগে গেছে। তো এই জন্য অলওয়েজ চেষ্টা করবেন যে আধা ঘন্টা করে প্রতিটা কোশ্চেন রাখবেন, কিন্তু চেষ্টা করবেন যে 25 মিনিটের মধ্যে আপনারা হচ্ছে প্রতিটা কোশ্চেন শেষ করার। আর 5 মিনিট করে এক্সট্রা টাইম হাতে রাখবেন। ওইটা যদি দেখা গেল পরবর্তীতে লাস্টের দিকে এসে আপনি যে কোশ্চেনটা হচ্ছে অ্যান্সার করতে গেছেন, ওইখানে যদি আপনার ওই কোশ্চেনটা আপনি রিল্যাক্সে অ্যান্সার করতে পারবেন। কারণ লাস্টের দিকে কিন্তু আমরা অনেক তাড়াহুড়া করি, তাড়াহুড়ার কারণে আমাদের সহজ জিনিস অনেক ডিফিকাল্ট হয়ে যায় বা ভুল করে বসি। তো আপনি প্রথম দিকে আর অলওয়েজ চেষ্টা করবেন যে যেই জিনিসটা আপনি প্র্যাকটিস করার সময় সব থেকে ভালো পারতেছেন, ওই জিনিসটার অ্যান্সার সপ্তাহের আগে করা। এমন না যে আপনাকে 1 2 3 4 আকারে অ্যান্সার করতে হবে। আপনি যদি দেখেন যে 4 নাম্বার কোশ্চেনটা আমি ভালো পারতেছি, তো সেক্ষেত্রে আপনি 4 নাম্বার কোশ্চেনটা আগে অ্যান্সার করেন। ওকে, বাট সাব কোশ্চেনগুলো যেন সিকোয়েন্স আকারে থাকে। আপনি একবার 4-এর অ্যান্সার করতেছেন, একবার 1-এর বি অ্যান্সার করতেছেন, একবার 2-এর অ্যান্সার করতেছেন, একবার 3-এর বি অ্যান্সার করতেছেন, এমন যেন না হয়। এতে যেই টিচার খাতা দেখে তিনি ডিস্টার্ব ফিল করে, এবং টিচার যখন ডিস্টার্ব ফিল হবে আপনার খাতাটার মার্কিং ভালো আসবে না। বোঝা গেছে? তো যখন যেইটা ধরবেন তখন সেইটার সাব কোশ্চেনগুলো সব একবারে অ্যান্সার করে চলে আসবেন। আমার কথা কি বোঝা যাচ্ছে কি বলতেছি? ওকে ওকে। সো 2-এর এ যখন অ্যান্সার করবেন, সাথে সাথে 2-এর বিও অ্যান্সার করে দিবেন। 2-এর বিটা আবার পরে অ্যান্সার করার জন্য রাখবেন না। এতে আপনার কোশ্চেনের মধ্যে যদি মনে করেন মার্কিং ক্যালকুলেশন উল্টো পাল্টা হয়, এটার জন্য কিন্তু আপনি দায়ী থাকতেছেন, আপনি জিনিসটা কমপ্লেক্স করে ফেলতেছেন। আর খাতা খালি মনে করেন আপনি পারতেছেন না, আপনি একের এ বি অ্যান্সার করতে পারতেছেন না এখন, বা একের আপনার হচ্ছে এ কমন পাইছেন, বি কমন পান নাই, তো আরেকটা দেখতেছেন 3-এর এ বি কমন পাইছেন, তো 3-এর এ বিটা আগে অ্যান্সার করে একের এ বিটা পরে রাখবেন আর কি। তো খাতা খালি রেখে অ্যান্সার করবেন পরে, যে এইভাবে না করে যেটা আগে পারবেন সেটা আগে অ্যান্সার করবেন। আর অলওয়েজ যেটা বলছি যে চেষ্টা করবেন যে প্রতিটা কোশ্চিন থেকে 4 সেট কোশ্চিনে তো আধা ঘন্টা করে সময় আপনার কনজিউম করবে, কিন্তু চেষ্টা করবেন প্রতিটা কোশ্চিন থেকে যেন আপনি 5 মিনিট করে সেভ করতে পারেন। এই 5 মিনিটই আপনাকে লাস্টে যে আপনাকে ভালো একটা হেল্প বা ব্যাকআপ দিবে। সো এইটা ছিল গাইডেন্স ছিল। আর কোনো বিষয়ে কোনো জানা কিছু আছে আপনাদের? হ্যালো? ওকে, ঠিক আছে। ঠিক আছে, আমি হচ্ছে আপনাদের এই যে অ্যাটেন্ডেন্সটা নেওয়ার জন্য আমি আপনাদের হচ্ছে একটা পোর্টাল ওপেন করে দিচ্ছি, 3 মিনিটের সময় দিচ্ছি। তা আপনাদের অনলাইন পোর্টালটা একটু দেখেন, আপনার অ্যাটেন্ডেন্সটা স্ক্রিনশট আপলোড করে নেন, তারপর আমি হচ্ছে আপনাদের ইয়ারপিতে আপনাদের আমি হলো নিব। আপনাদের অ্যাটেন্ডেন্সটা ওপেন করে দিচ্ছি, কাইন্ডলি একটু চেক করেন প্লিজ।
মিনিট সময় দিলাম, আপনারা 3 মিনিটের মধ্যে আপনারা হচ্ছে আপনাদের ইয়ারপি অ্যাটেন্ডেন্সগুলো হচ্ছে সাবমিট করে দেন কাইন্ডলি। ওকে, আমি আশা করি হচ্ছে আপনারা অনলাইনে সাবমিট করে দিচ্ছেন। তো এখন আমি এটা একটু ক্লোজ করে দিই, আমি এখন আপনাদের অ্যাটেন্ডেন্সটা নিব। তো রেসপন্স করবেন, রেসপন্স করার জন্য একটু সবাই প্রস্তুত থাকবেন প্লিজ। অ্যাটেন্ডেন্সটা নিচ্ছি। সিক্সটি সেভেন এম সেকশন, তাই তো? ওকে, ওকে।
হলো? ওকে, রেসপন্স প্লিজ। 403 413 424 441 474 সুমাইয়া আক্তার অথই 482 মেহেদি 498 ওকে, রাসেল আহমেদ 536 536 এলেনা মারিয়া 540 ওকে 540 ফারহান ফুয়াদ হক আছেন 551 সাদিক মাহমুদ অনিক 587 590 রেদওয়ান হাওলাদার অপূর্ব 594 ওকে 619 সুমাইয়া আর আমরিন মিতু 641 নুরুল মোস্তফা 647 663 কাজী সাফায়েত নূর সিনহা 668 মাজিদুল হাসান মাহিন ওকে 669 711 712 তানসির রহমান আছে? নাই। তানসির রহমান আছে? নাই। ওকে 742 মারুফ বিল্লাহ 783 801 মেহেদি হাসান রনি ওকে 783 অরুণব বিশ্বাস তীর্থ 801 মেহেদি হাসান রনি 821 রাকিবুল হাসান রনি ওকে 832 রাফিউল ইসলাম সিয়াম 845 মাইনুল হাসান 864 ফারদিন ইসলাম 871 হ্যালো 871 শামসুল হুদা সজল 882 তারেক রহমান আছে? ওকে 885 ওকে তারেক রহমান ওকে আরমান পাটোয়ারি ওকে 888 প্রান্ত দাস 283 তাসমিয়া তাবাসসুম তানহা ওকে 033 তৌফিক মেহরাজ 058 মারিয়া আক্তার ওকে 120 শরীফুজ্জামান আকাশ 146 আয়েশা লাবনী লিনা 147 আইরিন নাহার ওকে 159 সাব্বির আহমেদ আপনি সাব্বির আহমেদ ওকে 167 HM সাফায়েত তন্ময় 189 মাশরাফি হোসেন ওকে 196 উম্মে হাবিবা 210 ওকে 121 212 230 জায়েদ আহমেদ 264 299 301
332 385 386। ওকে, আর কেউ কি অ্যাবসেন্ট আছেন? ওকে, ঠিক আছে, আল্লাহ হাফেজ, বেস্ট অফ লাক, ভালো থাকেন। যেভাবে ইনস্ট্রাকশন দিলাম সেভাবে পরীক্ষা দেওয়ার চেষ্টা করেন। ওকে, আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম আসসালাম।